জানো তো, গৃহপ্রবেশের অর্থ মনে হয় শুধু তারাই বুঝবে যারা জীবনে অনেক কষ্ট করে মাথার উপরে ছাদটা পোক্ত করতে পেরেছে। যাচ্ছিলাম আমাদের বিশেষ এক পরিচিত দিদির বাড়িতে, যার পরিচয়টা একটু পরে দিচ্ছি। অনেক দিন পর একটু সেজেগুজে নিজেকে অনেকটা কনফিডেন্ট ফিল হচ্ছিল। দিদির নিমন্ত্রণের মধ্যে এত আপ্যায়ন ছিল, এত আন্তরিকতা ছিল না, যার জন্য না গিয়ে পারিনি। যাওয়ার সাথে সাথে দিদির আপ্যায়ন দেখেই বুঝলাম দিদি কতটা মন থেকে আমাদেরকে ডেকেছিল। না গেলে হয়তো অনেকটা কিছু মিস করে যেতাম। বাড়ি, দিদির বেডরুম, রান্নাঘর সব দিদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর ঘুরতে ঘুরতে এটাই মনে হচ্ছিল দিদির বাড়ির মধ্যে কোথাও আড়ম্বরতা নেই, ঠিক দিদির জীবনের মতো আছে অনেকটা ভালোবাসা। এই দিদি হচ্ছে আমাদের বাড়িতে রান্নার কাজ করেন। সত্যি কথা বলতে মানুষের পরিচয় বোধ হয় তার কর্ম দিয়ে নয়, তার ভালোবাসা, তার মন দিয়ে, তার আন্তরিকতা দিয়েই হওয়া উচিত, আর তার ব্যবহার দিয়ে। বাড়িটা বড় সুন্দর, বড় ছিমছাম, যেমনটা ঠিক আমার পছন্দ। আর ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছালাম দিদির ঠাকুরঘরে। ঠাকুরঘরটা তো আরও সুন্দর, ভীষণ ভালো লাগলো দেখে। আর সেখানে ছিল নাড়ুগোপালের জন্য একটা ছোট্ট কিউট দোলনা। দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর তার পাশেই রয়েছে রান্নার জায়গা, কারণ দিদি ওখানে ঠাকুরকে ভোগ রান্না করে দেবে বলে বানিয়েছে। প্ল্যানিংটা দারুণ না বলো? তারপরেই চলে গেলাম সিঁড়ি দিয়ে উপরে উঠে, যেখানে রয়েছে ছাদ আর একটা ছোট্ট খাওয়ার জায়গার ব্যবস্থা। এটাও কিন্তু দিদির বেশ প্ল্যানিং করেই করা। তারপরেই চলে গেলাম খোলা ছাদে, যেখানে শীতের দুপুরে রোদ এসে পড়ছিল। বাড়ির আশেপাশটাও কিন্তু ভীষণ সুন্দর। পাশেই আছে একটা স্কুল, আর যেটার সাথে লাগোয়া একটা প্লেগ্রাউন্ড। জায়গাটা আমার বড্ড বেশি ভালো লাগছিল। এইগুলো দেখতে দেখতেই চলে গেলাম আমরা নিচে, যেখানে গৃহপ্রবেশের জন্য যজ্ঞ হচ্ছিল। আর যজ্ঞের আগুনটা দেখো কত উঁচুতে উঠেছে। তারপরে চলে গেলাম খেতে, যেখানে ছিল ব্যবস্থা সাদা ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, ফুলকপি, বেগুনি, ধোকার ডালনা, পনির, চাটনি, পাঁপড়, সব মিলিয়ে দুপুরটা একদম জমজমাটি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম ব্লগ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।